ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস বৃত্তের খুঁটিনাটি 2 নাম্বার ক্লাস। স্যার দেখেন, আজকে আমাদের 2 নাম্বার ক্লাস বৃত্তের উপরে 151 পেজের ছক 7.1 ওখানে যুক্তি দিতে বলছে। রেখাংশ জ্যা, ব্যাস এবং যুক্তি। এবি এবি একটা জ্যা, তারপর যুক্তি কি? এটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায় নাই। এসি এসির ঘরে ব্যাস, ব্যাসের ঘরে টিক দাও। এসি ব্যাসের ঘরে টিক দাও। আর যুক্তিতে লেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। যুক্তিতে লেখো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। লিখছো? আচ্ছা, তারপরে স্যার এটা কত নাম্বার পেজ? 151 পেজ। 151 পেজের ওই যে ছক 7.1। এসি ব্যাস, যুক্তিতে লিখবা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তারপরে এডি এডি হচ্ছে জ্যা, যুক্তিতে লিখবা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। বৃত্তের কেন্দ্র দিয়ে যায়নি। লিখছো? তারপরে এই এই হচ্ছে জ্যা, জ্যায়ের ঘরে টিক দাও। এখানে এই ওখানে একটা মানে ফাঁকা আছে, মানে স্পর্শ করে না এমন মনে হয়, তাই না? তাহলে লেখো, যুক্তিতে লেখো একটি প্রান্ত বৃত্তকে স্পর্শ করলেও অপর প্রান্ত বৃত্তকে স্পর্শ করেনি। একটি প্রান্ত বৃত্তকে স্পর্শ করলেও অপর প্রান্ত বৃত্তকে স্পর্শ করেনি। ওকে স্যার? একটি প্রান্ত স্পর্শ করলেও অপর প্রান্ত স্পর্শ করেনি। হ্যাঁ, এই এই জ্যার ঘরে টিক মারো। যুক্তি, একটি প্রান্ত স্পর্শ করলেও অপর প্রান্ত স্পর্শ করেনি। একটি প্রান্ত স্পর্শ করলেও অপর প্রান্ত স্পর্শ করেনি। তারপরে পিকিউ পিকিউ জ্যাও হবে না, ব্যাসও হবে না। কারণ কোন প্রান্তই অর্থাৎ বৃত্তকে স্পর্শ করে নাই। কোন প্রান্তই বৃত্তকে স্পর্শ করে নাই, বা তুমি লিখতে পারো বৃত্তকে স্পর্শ করেনি। বৃত্তকে স্পর্শ করেনি। ওকে? স্যার আবার একটু বলবেন? হ্যাঁ, পিকিউ পিকিউ জ্যাও হবে না, ব্যাসও হবে না, দুইটাই ক্রস দিবা। আর যুক্তিতে দিবা বৃত্তকে স্পর্শ করেনি। বৃত্তকে স্পর্শ করেনি।
ওকে, এরপরে রেখাংশগুলোর মধ্যে নানা রকম সম্পর্ক খুঁজি। নিচের যে বক্সটা আছে দেখো, ক নাম্বার, ব্যাস বৃত্তের একটি কি, ব্যাস বৃত্তের, দেখো ক নাম্বারে, ব্যাস বৃত্তের একটি জ্যা। ক নাম্বারের উত্তর হবে জ্যা, ব্যাস বৃত্তের একটি জ্যা। তারপর খ নাম্বার, কিন্তু বৃত্তের যে কোনো জ্যাই কি, বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়। আরেকটা হবে কি, বৃত্তের যে কোনো জ্যাই ব্যাস নয়। প্রথমটা হচ্ছে জ্যা, তারপরটা কিন্তু বৃত্তের যে কোনো ব্যাস ব্যাসেই জ্যা নয়। যে কোনো জ্যাই ব্যাস নয়, সরি, যে কোনো জ্যাই ব্যাস নয়। তারপরে খ নাম্বার, বৃত্তের ব্যাসেই, খ নাম্বার হচ্ছে বৃত্তের ব্যাসেই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসেই বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসেই বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসেই বৃহত্তম জ্যা। ওকে স্যার। তারপরে যাও 154 পেজে, একক কাজ, 154 পেজের একক কাজ পেয়েছো? পৃষ্ঠা 154, একক কাজ। কি আছে দেখো, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, খুবই ইম্পর্টেন্ট এগুলো, হ্যাঁ, মানে খুব ভালো করে, কারণ ছোট ছোট প্রশ্ন আসবে, তো এখান থেকে এই ছোট ছোট প্রশ্নগুলো আসবে। কি বলছে যে, কোন বৃত্তের উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। ছোট ছোট প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, হ্যাঁ। তারপরে বলছে, বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বৃত্তের অধিচাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, পরস্পর সমান। গ নাম্বার, বৃত্তের উপচাপ ও অধিচাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কোণদ্বয়ের সমষ্টি দুই, কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ, দুই সমকোণ। এরপর ঘ নাম্বার, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। তারপরে উম নাম্বার, কোন বৃত্তের, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো, দেখো যে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো সূক্ষ্ম কোণ, কোণগুলো সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ, কোণগুলো সূক্ষ্ম কোণ, কোণগুলো হচ্ছে সূক্ষ্ম কোণ। তারপরে কোন বৃত্তের উপচাপের, উপচাপে অন্তর্লিখিত কোণগুলো স্থূল কোণ, অন্তর্লিখিত কোণগুলো স্থূল কোণ। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ছোট ছোট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা,
যদি না বুঝো তাহলে বলতে পারো স্যার। হইলো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো পরের একটা বক্স আছে, নিচের বিষয়গুলোর মধ্যাকার পার্থক্য পাশের বাক্সে লেখো। উপচাপ মানে কি বলছে যে উপবৃত্তস্ত চাপ আর হচ্ছে উপবৃত্তাংশ। উপবৃত্তস্ত চাপ এবং উপবৃত্তাংশ, মানে এগুলো তুমি পড়লে আর জ্যামিতির কোনো কিছু বাকি থাকে না, কারণ এর আগে বৃত্তের ইয়েগুলো ছিল অন্যান্য বইয়ে, কিন্তু এইরকম এত খুঁটিনাটি দেওয়া ছিল না, যেগুলো টিচারদের নিজের মতো করেই লিখে দেওয়া হতো। কি বলছি বুঝতে পারছো? জি স্যার। ক নাম্বারে হচ্ছে আহ বক্স দিছে না? আচ্ছা, এভাবেই বক্স করে নাও। যেমন ধরো এভাবে একটা বক্স করো আর এইভাবে একটা বক্স করো। এইখানে দিবা, কি বলছে যে এখানে, হ্যাঁ, এর পার্থক্য। আচ্ছা, এখন উপবৃত্ত চাপ, তাইলে এখানে একটা বৃত্ত আঁকবা, ছোট করে আঁকলাম আমি, হ্যাঁ। তাইলে এখন এই অংশটা, একটা অংশ ছোট অংশ, একটা অংশ বড় অংশ বৃত্তের মধ্যে। তাহলে এটা এ বি সি, আর এটার কেন্দ্র এটা। আর আরেকটা বৃত্ত এখানে আঁকি, উপবৃত্তাংশ এ বি, এটা হচ্ছে কেন্দ্র ও। এরকম করে নাও। এখন দেখো উপরের অংশটা কি ছোট, নিচের অংশটা বড়, তাহলে বড় অংশটাকে বলা হয় অধিচাপ, ছোট অংশটাকে বলা হয় উপচাপ। ছোট অংশটাকে বলা হয় উপচাপ। তাহলে এই ঘরটা এখানে লেখো যে বৃত্তের ছোট দৈর্ঘ্যের চাপকে উপচাপ বলে। বৃত্তের ছোট দৈর্ঘ্যের চাপকে উপচাপ বলে। বৃত্তের ছোট ছোট দৈর্ঘ্যের চাপকে উপবৃত্তচাপ বলে। আর এটা বৃত্তের ছোট বৃত্তাংশকে বৃত্তাংশকে কি বলা হয়? উপবৃত্তাংশ বলে। উপবৃত্তাংশ বলে। উপবৃত্তাংশ মানে উপ মানে ছোট, আর অধি মানে বড়, বৃত্তের ক্ষেত্রে, হ্যাঁ। হয়েছে স্যার। এরপর হচ্ছে অধিবৃত্ত চাপ ও অধিবৃত্তাংশ। খ নাম্বার, অধিবৃত্ত চাপ আর অধিবৃত্তাংশ। ওই একই ভাবে আঁকবা, নামটা একটু ভিন্ন করে দেব। এই
ডি ই এফ। দেখো এই উপরে একটা অংশ আছে, এই নিচে ডি ই এফ, এই নিচের অংশটা বড় অংশটাকে বুঝাইছে। আর ও হচ্ছে কেন্দ্র এবি। আচ্ছা, তাহলে এখন লেখো বৃত্তের বড় দৈর্ঘ্যের চাপকে, বড় দৈর্ঘ্যের চাপকে অধি অধিবৃত্তচাপ বলে, আর বৃত্তের বড় অংশকে অধিবৃত্তাংশ বলে। অধিবৃত্তাংশ বলে। এরপর হচ্ছে বৃত্তাংশ এবং বৃত্তকলা। বৃত্তাংশ এবং বৃত্তকলা গ নাম্বার। এটা খ নাম্বার। হয়েছে স্যার। জি স্যার। এখন হলো আমাদের আহ বৃত্তাংশ এবং বৃত্তকলা। বৃত্তাংশ এবং বৃত্তকলা। একটু বড় করে নিলাম, কারণ হচ্ছে নাহলে বৃত্ত ছোট হয়ে যায়। তাও তো ছোট হয়ে যাবে। এটা হচ্ছে বৃত্তকলা আর বৃত্তাংশ। বৃত্তকলা এবং বৃত্তাংশ লেখো। বৃত্তাংশতে লেখো বৃত্তাংশ বৃত্তের একটি অংশ। বৃত্তাংশ বৃত্তের একটি অংশ। লিখে দিব না মুখে বলবো স্যার? স্যার লিখে দিলে ভালো হয়। লিখে দিলে ভালো হয় না? আচ্ছা, তাহলে দেখো বৃত্তাংশ বৃত্তের একটি অংশ। বৃত্তের একটি অংশ, এটি ব্যাস ভিন্ন জ্যা দ্বারা গঠিত। জ্যা দ্বারা গঠিত। তারপরে এইটুকু লিখলেই তো হয়।
আর এরপর লিখতে পারো যে বড় অংশটাকে অধিবৃত্তাংশ আর ছোট অংশটাকে আহ উপবৃত্তাংশ, এটুকু লিখতে পারো, ওটা না লিখলেও হবে। তারপরে লেখো বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে সৃষ্টি কোণকে, বৃত্তের চাপ দ্বারা কেন্দ্রে সৃষ্ট কোণকে, সৃষ্ট কোণকে বৃত্তকলা বলা হয়, বৃত্তকলা বলা হয়। এখন লেখো যে বড় বড় বৃত্তকলাকে বৃত্তকলাকে অধিবৃত্তকলা, বড় বৃত্তকলাকে অধিবৃত্তকলা, আর ছোট বৃত্তকলাকে উপবৃত্তকলা বলে, উপবৃত্তকলা বলে। এরকম এখানেও লিখতে পারো যে বড় অংশটাকে অধিবৃত্তাংশ এবং ছোট বৃত্তাংশকে উপবৃত্তাংশ বলে, এটাও লিখতে পারো যে, এখানেও লিখতে পারো বড় বৃত্তাংশকে অধিবৃত্তাংশ, ছোট বৃত্তাংশকে উপবৃত্তাংশ বলে, এটুকু লেখা যায়। বোঝা গেল স্যার? জি স্যার। এরপর 155 পেজে চাঁদার সাহায্যে মেপে দেখো এবং শূন্য স্থান পূর্ণ করো। চাঁদা আছে তোমাদের কাছে? ওই যে চাঁদাটা বসিয়ে ওই জ্যামিতিটার উপরে, মানে চিত্রটার উপরে চাঁদা বসায় ওইগুলো মাপতে হবে। বুঝতে পারছো স্যার? দেখো 154 পেজে চিত্রটা দেওয়া আর 155 পেজে ওই শূন্য স্থানগুলো দেওয়া আছে। এডি চাপের উপর দণ্ডায়মান বিধ্বস্ত কোণ, মানে কোণের পরিমাণটা কতটুকু হবে সেইটা হুম লিখে নাও। আমি মানে ওদের ক্লাসে করাইতে যে আমি বের করে রাখছিলাম। তোমরা লিখে নাও ক নাম্বারে। আচ্ছা আমি বোর্ডে লিখে দিচ্ছি, দেখো। তারপরে তোমরা মেপে এটা মিলেই দেখবা ঠিক আছে কিনা, কি বলছি বুঝছো? ক নাম্বার, এ ও বি কোণ, এ ও বি কোণ, এ ও বি কোণটা হচ্ছে 120 ডিগ্রি কোণ, 120 ডিগ্রি। আমি এই যে এইভাবে টান দিয়ে শূন্য স্থান বুঝাচ্ছি। ওকে স্যার? তারপর এ ও বি কোণ, এ ও বি কোণ একটি কি কোণ? স্থূল কোণ। পাশে তো লিখেই দেওয়া আছে, জাস্ট তোমরা ওইটার সাথে টিক মাইরা নিলেও হয় এটায়, যে এ ও বি কোণ একটি স্থূল কোণ, এ ও বি কোণ একটি স্থূল কোণ, লিখছো? এ ও বি কোণ একটা স্থূল কোণ। আচ্ছা তারপরে কিন্তু একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো এসিবি, বৃত্তস্থ কোণটি হলো এসিবি। চিত্রটা এখানে একে দেখাই আমি, এরকম একটা চিত্র ওখানে আছে। তারপরে এটা হচ্ছে ও কেন্দ্র, এই, আর এখানে এটা এ, এটা ডি, এটা বি,
আর এখানে দেওয়া আছে একটা সি, এখান থেকে এটা যোগ, এখান থেকে এটা যোগ। এখানে একটা কোণ দেখাইছে, এখানে একটা কোণ দেখাইছে, আর এখানে একটা কোণ দেখাইছে। তাহলে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো কোণটি হলো এসিবি, এর পরিমাপ 60 ডিগ্রি। এসিবি কোণের মান 60 ডিগ্রি। এসিবি এটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এ ও বি কোণ, এ ও বি কোণ হচ্ছে 120 ডিগ্রি। এ ও বি কোণ 120 ডিগ্রি আছে। আচ্ছা, তারপরে আহ এবং কোণটি সূক্ষ্মকোণ 60 ডিগ্রি, এরপর লিখবা কোণটি হচ্ছে সূক্ষ্মকোণ। এরপর খ নাম্বার, এ ডি বি চাপ। যখন দেখো এই যে এ ডি বি এই চাপ নিছে, এডিবি চাপ, যখন এডিবি চাপ হইছে তখন এডিবি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, দেখো বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা শূন্যস্থানে লিখবা বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। প্রথমে লিখবা দ্বিগুণ, তারপরে লিখবা অর্ধেক। ওকে স্যার। জি স্যার। এরপর গ নাম্বার, এসিবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো, এসিবি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটি হলো 240 ডিগ্রি। অর্থাৎ যখন এসিবি, এই যে এসিবি চাপটা যখন হবে তখন এইখানের কোণটা, এই যে এখানের এই কোণটা, এটা হচ্ছে 240 ডিগ্রি। 240 ডিগ্রি। কোণটি প্রবৃদ্ধ কোণ, এই কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। এই যে এই কোণটা প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ 120 ডিগ্রি কোণের সাপেক্ষে উপরের কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের মান 180 ডিগ্রি থেকে বড় হয়। আর 180 ডিগ্রি তো থাকবে, 180 ডিগ্রি থেকে বড় না, 120 ডিগ্রি থেকে বড়। তুলনাটা 180-র সাথে করলে হবে না। আচ্ছা, তাহলে এরপরে কিন্তু এই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণটি হলো এডিবি। বৃত্তস্থ কোণ হচ্ছে এডিবি। বৃত্তস্থ কোণটি হলো এডিবি, এর পরিমাপ 120 ডিগ্রি। তাহলে এই বৃত্তস্থ কোণের মান হবে তখন কত? 120 ডিগ্রি। এবং এটি স্থূল কোণ। বৃত্তস্থ কোণের মান 120 ডিগ্রি এবং এটি স্থূল কোণ, এবং এটি স্থূল কোণ। ঘ নাম্বার, পর্যবেক্ষণ করে দেখো, পর্যবেক্ষণ করে দেখো এসিবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এরপর নাম্বার বলছে, সুতরাং আমরা বলতে পারি, এখন এর মধ্যে একটা সামষ্টিক ব্যাখ্যা দিতে হবে। হ্যাঁ, তাহলে লেখো, আমি বলে দেই যে সুতরাং আমরা বলতে পারি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেমন যদি আমরা এখানে যেভাবে বলা হয়েছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। ধরো এডিবি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কোনটা? চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্যার, বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। এসিবি হবে কার? তখন কেন্দ্রস্থ কোণ এ ও বি, কেন্দ্রস্থ কোণের অর্ধেক এ ও বি কোণ। বুঝতে পারছো? এখন যদি এইটা হলো কেন্দ্র, এখন এই দুই দিয়ে যদি এটা গুণ করি তাহলে কি হয় স্যার? এটা তো ভগ্নাংশে আছে না, এসিবি। লক্ষ্য করো এটা আছে এভাবে, উপরে নিচে যদি লিখি এভাবে লেখা যায় না? তাহলে এটার সাথে এটা গুণ করলে সুতরাং এ ও বি কোণ সমান সমান 2 এসিবি কোণ। বুঝতে পারছো কেন দ্বিগুণ হয়েছে স্যার? জি স্যার। আচ্ছা, এরপরে তোমাদের আছে এখানে জোড়ার কাজ। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই করব। এগুলো খুব ভালো করে পড়তে হবে।